তো কাহিনী হচ্ছে এটা, এখনো তো সবাই জানে না যে আমার আসলে কি হয়েছে। মূলত আমার আইডির ম্যাচ ছিল না, তারপরে পাসপোর্টও ছিল না। এখন পাসপোর্ট নাই যেহেতু আমি ট্রাভেল পাস একটা নিয়েছিলাম, তো ওই ট্রাভেল পাসটা আমার বাড়িতে যাওয়ার জন্য অবশ্যই লাগবে। তো তারপরে আউট পাস, তো ওটা নেওয়া হয়েছে, টিকিট নেওয়া হয়েছে। তো এয়ারপোর্টে আমি আসছি, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন খরচ হয়েছে আমার। ইমিগ্রেশন খরচ করার পরে সামানও বুকিংয়ে গেছে তার আগেই। কিন্তু যখন আমি তোমার হচ্ছে ইতে ঢুকবো, প্লেনে উঠবো, তার আগে দিয়ে ওরা চেক করে টিকিট আর হচ্ছে পাসপোর্ট। তো ওটা ওখানে আমি দিতে পারিনি, আমার কাছে তো পাসপোর্ট নেই। আর যেই ট্রাভেল পাস ছিল, ট্রাভেল পাসটা ইমিগ্রেশনে পুলিশ ওটাকে স্টাম্প মেরে ওখানে রেখে দিয়েছে। তো ওখানে রেখে দেওয়ার পরে আমি তো আর জানি না যে এটা আমার নিয়ে ওখানে যেতে হবে। মানে পুলিশ ইমিগ্রেশনে রেখে দিয়েছে, মানে আমার মাথায় আসছে যে হয়তো এটা এখানেই রেখে দেয়। উনি আমাকে দেয়নি, উনি রেখে দিয়েছে ওনার জায়গায়। সো আমি চলে গেছি, তো এটার জন্য আমি যেতে পারিনি। ফ্লাইটের সময় ছিল আধা ঘন্টার মতো ছিল টাইম। পরে দিয়া আমি ওখান থেকে আবার দৌড়ে দৌড়ে ছুটে আসছি এখানে। কিন্তু আমার মোবাইলে এটার পিডিএফ আছে, ট্রাভেল পাসের পিডিএফটা আমার ফোনে আছে। তো ওটা আমি ওই বিমানে যারা ওখানে নিয়োজিত ছিল তাদেরকে আমি দেখাইছি যে আমার এটা আছে। আমার তো ওটা ওখানে রাইখা দিয়েছে, কিন্তু আমার মোবাইলে ফটো আছে, আমাকে আপনি এক্সিট দেন, আমি যেতে পারি। উনি বলছেন না, আমি যেতে দিব না, দিব না, দিব না, দিব না, মানে একদম সম্ভব না। পরে বলছে যে আপনি এখানে জলদি জলদি ওখানে যান, ওখানে কথা বলেন, ওটা নিয়ে আসেন, না হলে আপনি যেতে পারবেন না। তো এখানে এয়ারপোর্টের মধ্যে কোনো নেই, তোকে কি বলে যে আমি একটা ফটোকপি বের করবো ওরকম কোনো এখানে দোকান নাই। তো সেটা আমি বের করতে পারিনি। সেটা বের করতে না করার কারণে আমি দৌড়ে এখানে আসছি। এখানে আসার পরে পুরা হাঁফায় গেছি, আমার গলা দিয়া কথা বের হচ্ছিল না, এরকম অবস্থা হয়েছে। অনেক দূর ইমিগ্রেশন থেকে, মনে হয় আমাদের বাড়ি থেকে রতন মার্কেট এতটুকু দূরে হবে। রতন মার্কেট এতটুকু দূরে হবে, শুধু ইমিগ্রেশন ক্রস করার পরে ফেলিন এত দূরে, বাংলাদেশের ফেলিন একদম লাস্ট বর্ডারে থাকে, মানে শেষ। এটা হলো আমাদের বাংলাদেশের সিস্টেম, যেখানে যাব সেখানে পিছিয়ে 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 পিছিয়ে। তো যাই হোক, এখানে আসার পরে আমি কথাই বলতে পারতেছি না, আমি তাদের কি বলবো, আমি এত হাঁফায় গেছি, দৌড়ে দৌড়ে আসছি, ওখানে টাইম নাই, একদম গলা মানে বৈশা গেছে। আমি মানে হিন্দি, আরবি, ইংলিশ কি কমু, আমার বাংলাই আসতেছে না, আমি যে কথা বলবো সেটাই আসতেছে না। তারপরে সেখানে অনেক কষ্ট করে আমি বলছি তাদেরকে, বলার পরেও যে ওনারা অনেক খোঁজাখুঁজি করছে, অনেক চেষ্টা করছে, বাঙালি ছিল, ইন্ডিয়ানি ছিল, আরও আরবিরা ছিল, ওরা কিন্তু পায়নি। না পাওয়ার ভিতরে, এটা খোঁজার ভিতরে চলমান, এর ভিতরে আমার ফ্লাইট লাস্ট কল ছিল আমাকে ডাকতে। ওনারা ডাকতেছিল, কিন্তু আমার তো সামান পাইনি, এটা পাইনি, আমি কিভাবে যাব। তো পরে দিয়া প্লেন চলে গেছে, ফ্লাইট মিস। পরে আমাকে এয়ার অ্যারাবিয়া থেকে টিকিট নেওয়া হয়েছিল আমার। তো পরে আমি গেলাম ট্রান্সপোর্ট সার্ভিসে গেলাম, আমাকে ওখান থেকে বললো ট্রান্সপোর্ট সার্ভিসে যান, ওখানে কথা বলেন, ওখানে কথা বলে দেখেন কি হয়। তো ওখানে গেলাম, ওখানে যেতে আসতে তাও অনেক সমস্যা, এখানে না ওখানে, এই জায়গায় না ওই জায়গায়। এত বড় এয়ারপোর্ট, বাংলাদেশের এয়ারপোর্টই ঠিক আছে, এত ছোট একদম ঠিক আছে। ঝামেলা হইলো এনতেনে দূর দিয়া কাজ সারা যায়, কিন্তু এখানে কাজ সারার মধ্যে বহুত ঝামেলা, মানে যাইতে যাইতে ওর তারিখ শেষ, এত সমস্যা। তো ওখানে গেছি, যাওয়ার পরে ইন্ডিয়ানই ছিল, একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল। তো তারা অনেক হেল্প করছে আমারে, অনেক কথা বলা, আমি তো অনেক মানে ভিতর দিয়ে আমার অনেক জল্লা ফিরে যাইতেছে যে আমার এটা এখন না, এটা আমি যাবো কিভাবে। আমাকে নিচে থেকে বলছে যে আপনি তো এখন দুবাই মানে আবুধাবিও যাইতে পারবেন না, বাংলাদেশও যাইতে পারবেন না, আপনি এখন মাঝখানে ফাইসা গেছে। আমার তো মাথায় পুরো একদম, আমি কি করবো এখন। আরও আমার কাছে এই যে যাই সামান টামান আছে, 40-50 কেজি সামান, আরও টাকার যদি হিসাব করি প্রায় 11-12 হাজার দেড়ামের সামান আমার
স্বর্ণ মন্য মোবাইল টোবাইল সব মিলিয়ে জিলে। তো ওই টাকাগুলা আমার তো অ্যান্থনি মাঝখানে থাকলে আমি হয়তো বা আমি তো আর মাঝখানে থাকতে পারবো না, হয়তো বা এখান থেকে কেউ ফোন দিবে বা কেউ দেখবে, এখানে পয়সা আছে কেন, এত টাইম নিচ্ছে কেন, পুলিশ আসবে অবশ্যই, আইসে আমাকে নিয়ে যাবে, এখানে তারা আমাকে রাখবে না, হয়তো জেল খাটায় সব বাড়িতে পাঠিয়ে দিব তারা কয়েকদিন বা যতদিনই হোক পাঠিয়ে দিব। আমার এই সামানগুলোর কি হবে, মানে এই কথা ভাইবা ভাইবা আমার ভিতরটা পুরো জ্বলে উঠে যাইতেছে, আমি একদম কান্দনের মতন অবস্থা, মানে কি বলবো কারে। কিন্তু তারপরে ওরা আমার এইসব কাগজপত্র দেখলো ইয়ার আরবিয়া থেকে, দেখার পরে আমাকে বললো যে আপনি একটা ইমিডিয়েটলি কালকে ফ্লাইট আছে আবুধাবি টু চট্টগ্রাম দুপুর 1:15 আপনি ওই টিকিট কনফার্ম করেন, আমরা এখান থেকে আপনার কাগজপত্র ঠিক করে দিচ্ছি, হ্যাঁ আমরা সব কিছু সেটিং করে দিচ্ছি, আপনি যেতে পারবেন। পরে দিয়া অনেকক্ষণ বসে থাকার পরে আমাকে এটা বলছে, তো আমি বললাম যে আমার কি সব কিছু সঠিক হয়েছে, আমি যেতে পারবো কি পারবো না, টিকিট যে কাটবো। তো পরে ওনারা বললো হ্যাঁ আপনি পারবেন যেতে, আপনার সঙ্গে আপনার বাংলাদেশে কথা হয়েছে আমাদের, হ্যাঁ ওখানে কোনো সমস্যা হয় না, আমরা ওনাকে বলেছি, ইমেল পাঠাইছি যে এই সমস্যা আপনাদের লোক বাংলাদেশের এখানে আইসা ফাইসা গেছে গা, এখন কি করব। তো পরে বাংলাদেশ থেকে নাকি বলছে ওকে পাঠিয়ে দিন। তো সেই ক্ষেত্রে ওনারা কনফার্ম করছে আমাকে, তো দেন আমি টিকিট ফির কাটছি দুবার, মানে আবার টিকিট কাটছি 1050 টাকা দিয়ে, 1050 দিরহাম। 1050 দিরহাম টিকিট হয়েছে। আগে যে টিকিট কাটছিলাম সেটা নেওয়া হয়েছিল 950 দিরহাম। পরে এখানে আসার পরে আমার সামান বেশি হয়ে গিয়েছিল, সামান বেশি হয়েছে, এভাবেই আমি অনেক কিছু রাইখে আইছি এখানে বাসায়, আমার শার্ট প্যান্ট গেঞ্জি যেগুলো আমি পরতাম লন্ডি থেকে আনছি কালকেই, যে নিয়ে যাব বাড়িতে, লন্ডি করায় আনছি, একটা কম্বল লন্ডি করায় আনছি যে নিয়ে যাব বাড়িতে, আরও ছিল সামান বেশি যাওয়ার জন্য এগুলো আনতে পারিনি আমি। পরে দিয়ে ওগুলা রাইখাই তো আসছি, এখানে আসার পরে তারপরে আমার সামান 8 কিলো বেশি, তো 8 কিলো সামানের জন্য এক্সট্রা আমাকে পে করতে হয়েছে 510 টাকা, 510 দিরহাম। তো পে করছি, সব কিছু ঠিক আছে, টাকা সমস্যা না, আমার বাড়িতে যাইতে ওইটা হলো আমার আগে। তো তারপরে এখানে টিকিটটাও কাটলাম, যে টাকা গেলে যাক সমস্যা নেই, কিন্তু আমার যেতে তো হবে, এখানে আমি পয়সা থাকলে আমার কেমন হইব, আমার এই সামানগুলো বাড়িতে বসে দিব, আমারে বলে সে লিয়ে যাক নিয়ে যাক কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো আসে যায় না কিছু। তো এই হলো আমার কাহিনী। এখন কালকে আমার ফ্লাইট, সেই সেম টাইম 1:15, 12:30 প্লেনের দরজা খুললে সেখানে ঢুকতে হবে। তো কালকে আর আশা করি ফার্স্ট প্যাসেঞ্জার আমি হব। তো সবাই দোয়া করো আমার জন্য, মানে এত বড় একটা বিপদ গেছে আমার লাইফের উপর দিয়ে, আমার জীবনে এত বড় বিপদ আমি এখনো আর দেখিনি, ভবিষ্যতে জানি না কি হয়, কিন্তু এত বড় সমস্যা আমি দেখিনি আসলে আমার সাথে এটা হয়েছে, সেজন্য আমি এটা বুঝতেছি, হয়তোবা আমি এখন বলতেছি কেউ বুঝবে না, এরকমভাবে ফিলিং করতে পারবে না, তার এরকম ফিল হবে না। আমার সাথে যেটা হয়েছে, আমার এই গেঞ্জিটা এখানে এত এসি চলতে আছে, এত ঠান্ডা, এখন আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, পুরো ভিজে গেছে গামে, আমি এত দৌড়াদৌড়ি করছি, এই ট্রলি কাঁধে ব্যাগ নিয়ে আমি দৌড়াইয়া আসছি, সামান বেশি দেখা 2টা ফ্যান পরছি, নিচে একটা জিন্স প্যান্ট, উপরে একটা মোবাইল পকেটওয়ালা ফ্যান ওইরা, এরপরে দৌড়াদৌড়ি করছি, আমার যে কত কষ্ট হয়েছে, আর কষ্টটা বড় কথা না, যদি আমি যাইতে পারতাম কোনো সমস্যা ছিল না। এখন দেখি আগামীকাল আল্লাহ বাঁচাইলে কি হয়, তো দোয়া করো সবাই। আল্লাহ হাফেজ।